ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের এই মুহূর্তে পা ধরে আছে যে তোমরা ফ্রেন্ডশিপটা রাখো। আপনি গ্রামে তো লোডশেডিং মানে এত হয়, কারেন্টই থাকে না, 24 ঘন্টায় 4 ঘন্টা কারেন্ট থাকে না, আপনি সেচ দিবেন কোত্থেকে? আপনি কিভাবে ফসল ফলাবেন? একটা দেশে ইলেকট্রিসিটি না থাকলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে তার খাদ্যের উপরে এটা এফেক্ট পড়ে। এরা সবাই গিয়ে ওই প্রান্তিক গরিব কৃষিদের কাছ থেকে অগ্রিম টাকা দিয়ে চালটা কিনে নিচ্ছে, কিনে নেওয়ার পরে সে কিন্তু চলে আসছে এবং ওই চালটাই 40 টাকা কেজি ওদের থেকে কিনে নিয়ে আমরা কিন্তু খাচ্ছি 80 টাকা কেজি। জাস্ট একটা পলিথিনের মোড়কে সুন্দর করে পেঁচাই দিয়ে আমাদের কাছে এটা 80 টাকা আমাদের টেবিলে পাঠাই দিচ্ছে। ওরা কিন্তু ডাবল লাভ করছে, কৃষি কিন্তু কৃষক মরে যাচ্ছে। এখন 190 টাকা চাষি। এইটা হ্যাঁ, এইটাই হচ্ছে কর্পোরেটশিপ। এই যে প্রক্রিয়াটা মানে প্রাইভেটাইজেশনের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আজকে থেকে না, এটা কিন্তু আওয়ামী লীগ আমল থেকে এই প্রক্রিয়াটা কিন্তু চলমান ছিল, তখনও কিন্তু আলোচনা হয়েছে এবং দিবে। এবং আমার এখনো মনে আছে 2020 সালের দিকে আপনার বসুন্ধরা কিন্তু ইরানের সাথে গিয়ে একটা চুক্তি করে আসে, যে ইরানের সাথে তাদের একটা আপনার হচ্ছে জ্বালানি চুক্তি করে আসে। আওয়ামী লীগের আমলে তারা চেয়েছিল এই একই প্রক্রিয়া, কিন্তু আওয়ামী লীগ এটাকে পারমিট করেনি। না, পারমিট করেনি বলতে এটা চলমান ছিল, কিন্তু আলোচনাধীন ছিল, কিন্তু তখন ওইটা একদম পারমিট হয়নি। এটা হলো সিন্ডিকেশন মানে ব্রেকআপ করার একটা ওয়ে হিসেবে গভর্নমেন্ট দেখছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই হয়? আমাদের দেশে হলো যখন ধরেন প্রান্তিক লেভেল থেকে বিজনেসটা কর্পোরেট লেভেলে চলে যাই, আমরা কিন্তু কর্পোরেটে গিয়ে আটকে যাই, আমরা কিন্তু সবাই কর্পোরেটের কাছে জিম্মি হয়ে যাই। যেমন আজকের যদি আপনি ভোজ্য তেলের দিকে আপনি তাকান, ভোজ্য তেল ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু একটা রেট আছে, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু অনেক হাই রেটে খাচ্ছি। কারণ হচ্ছে ভোজ্য তেলের যতগুলো রিফাইনারি ছিল সবগুলো রিফাইনারি বন্ধ হয়ে গেছে। যদি খোঁজ নিয়ে দেখেন আপনি দেখবেন শুধুমাত্র আপনার হচ্ছে এই টিকে গ্রুপেরটা আছে, আপনার বসুন্ধরাও বন্ধ হয়েছে, সিটি গ্রুপের আছে, ফ্রেশের আছে, এই 3-4টা শুধুমাত্র মানে আপনার হলো রিফাইনারি আছে, বাকি সব বন্ধ। তখন এই 3-4 জন কি করছে, আপনার ওই এনবিআর এ গেছে, এনবিআর এ গিয়ে তারা ওখানে এমন একটা প্যাচ কষে দিয়ে আসছে যে আপনি যদি ডিরেক্টলি ধরেন হচ্ছে ভোজ্য তেল, ক্রুড অয়েল অথবা নন ক্রুড মানে একদম ফ্রেশ অয়েল নিয়ে আসেন বাইরে থেকে, আপনাকে অ্যাডিশনাল 10% ভ্যাট দিতে হবে। তাহলে আপনি যদি বাইরে থেকে 150 করে কিনে নিয়ে এসে আপনি যদি 160 করে বাংলাদেশের বাজারে বেচেন, 10 টাকাও লাভ করেন, কিন্তু ওটার জন্য কিন্তু আরো 16-17 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে আলটিমেটলি ওদের কাছাকাছি দাম চলে যাবে। এই কর্পোরেট শিপটা তারা কিন্তু এনবিআর এর সাথে মিলে ঝুলে করে রেখেছে, গভর্নমেন্টের চোখে কিন্তু এগুলো ধরাও পড়ে না। আপনি দেখেন প্রান্তিক লেভেলে কৃষি 1400 টাকা মন আপনার পাচ্ছে হচ্ছে ধানে, তার মানে হিসাব করলে দেখা যায় 40-44 টাকা কেজি সে হচ্ছে চাল বিক্রি করছে। চালটা যাচ্ছে কোথায়? চালটা এখনকার কৃষির যে ব্যবস্থা টোটালটাই কর্পোরেটশিপ। আপনি দেখেন চাষি মানে হলো আপনার ওই রূপচাঁদার স্কয়ারের বড় বড় প্রাণ, এরা সবাই গিয়ে ওই প্রান্তিক গরিব কৃষিদের কাছ থেকে অগ্রিম টাকা দিয়ে চালটা কিনে নিচ্ছে, কিনে নেওয়ার পরে সে কিন্তু চলে আসছে এবং ওই চালটাই 40 টাকা কেজি ওদের থেকে কিনে নিয়ে আমরা কিন্তু খাচ্ছি 80 টাকা কেজি। জাস্ট একটা পলিথিনের মোড়কে সুন্দর করে পেঁচাই দিয়ে আমাদের কাছে এটা 80 টাকা আমাদের টেবিলে পাঠাই দিচ্ছে। ওরা কিন্তু ডাবল লাভ করছে, কৃষি কিন্তু কৃষক মরে যাচ্ছে। এখন 190 টাকা চাষি। এইটা হ্যাঁ, এইটাই হচ্ছে কর্পোরেটশিপ। তো আমাদের কথা হলো যে আপনি কর্পোরেটটাকে ঠিক করলেন না, আপনি সিস্টেমটা ঠিক করলেন না, আপনি দিয়ে দিচ্ছেন প্রাইভেটাইজেশনে। আর এখানে তো একটা বড় ভর্তুকি দিতে হয়, গভর্নমেন্ট একটা বড় ভর্তুকি দেয়। তো এই যে এই ভর্তুকির সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবে, তখন দেখা গেল আলটিমেটলি আদার হ্যান্ড এই মানে যে তেলের মাথায় আরো তেল দেওয়া হবে। এই ধরনের কর্পোরেট গুলোকে আরো বেশি কর্পোরেট আপনার হলো জায়ান্ট হিসেবে তৈরি করা হবে। তো আমার মনে হয় যে এই প্রক্রিয়া ছাড়াও বাংলাদেশ যদি একটু পিছনের দিকে তাকাই, যে আমরা এর আগে 1971 এর সময় বা তার আগে বাংলাদেশ কি স্টাইলে চলতো, কোন পলিসিতে চলতো, আমার কাছে তো যে ধরনের তথ্য আমরা পাই অ্যাকচুয়ালি যে দেখেন ক্যালকুলেশনটা খুব ক্রিটিক্যাল, কিন্তু ভাই বুঝবে, আপনি বুঝবেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ আমল, পুরো আমলটাই আমি শুনেছি যে আমাদের প্রয়োজনের তুলনায় মিনিমাম 10% অয়েল বেশি কিনা হতো, পেট্রোল। আপনারা যদি একটু খোঁজ খবর নেন হয়তো দেখতে পাবেন আমাদের যে রিকোয়ারমেন্টের তুলনায় 10% 20% বেশি কেনা হতো। কেন কেনা হতো? এখন কেনা হতো কারণ বাংলাদেশ ভর্তুকি দেয়, ইন্ডিয়া কিন্তু ভর্তুকি দেয় না তার তেলে। আমাদের এখানে যখন তেলের দাম ছিল হলো মাত্র 85-87 টাকা, ইন্ডিয়াতে তখনই 139 রুপি। তাহলে ওর সাথে আমাদের ডিফারেন্সে ধরেন, তাহলে আমার এখানে আপনার সীমান্ত দিয়ে গোপনে চলে যেত তেল ইন্ডিয়াতে, এবং কোন রেটে চলে যেত? ভর্তুকি রেটে। টাকাটা দিচ্ছে কে? বাংলাদেশ গভর্নমেন্ট। আপনি যদি
মাসে যদি 1 লাখ টন তেলও ওখানে পাঠাই দেন, এই 1 লাখ টনের যে ভর্তুকি ইন্ডিয়ানরা পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ গভর্নমেন্টের টাকায়। আর এটাই তো সেই সুবিধা যার কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের এই মুহূর্তে পা ধরে আছে যে তোমরা ফ্রেন্ডশিপটা রাখো। তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখন উদ্ঘাটনের সময় আসছে। তখন আমরা বলতে পারিনি, কারণ তখন সবারই প্রাণের মায়া ছিল। বললেই তো আপনি বলার আগে আমাদের সবচেয়ে বেশি সমস্যা যেটা ছিল যে আমার ভয়েসটা আপনার পর্যন্ত পৌঁছাতোই না, তার আগে আমি গায়েব হয়ে যেতাম। এটাই হচ্ছে প্রবলেম। মানে আমি বলে মরে যাই সেটা আমার ভয় ছিল না, কিন্তু আমি না কিছু বলতে পেরে মরে গেলাম। আপনার কথা জায়গা মতো পৌঁছানোর আগে আপনি আমি নিজেই গায়েব। দেখেন বিএনপি কিন্তু বয়ানের রাজনীতি কোনোদিনই করেনি। করেন। এই কারণে যেইটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের প্রবলেম, এবং আওয়ামী লীগের শেষ সময় এসে জয়ী মামুনের মতো লোক বলে গেছিল যে 2022 সালে আপনাদের এই তো কোড আছে নিশ্চয় পত্রিকাতে, পিওর আওয়ামী লীগান জয়ী মামুন বলে গেছিল যে মানে এই বাংলাদেশের তখন কারেন্টের কি বিভ্রাটটা ছিল। আপনার যে সময়ে আমাদের 12,000 14,000 মেগাওয়াট কারেন্ট লাগতো, ওই সময়ে আমাদের 25,000 8,000 9,000 কারেন্ট উৎপাদন হইতো মেগাওয়াট। তো তখন আমাদের স্পষ্টত 5-6 হাজারের একটা ডিফারেন্স ছিল। তো এই ডিফারেন্সটা কিন্তু জয় মামুন তখনই বলে গেছে এত লোডশেডিং এ আসলে কিছু করা যায় না। আপনি গ্রামে তো লোডশেডিং এ মানে এত হয়, কারেন্টই থাকে না, 24 ঘন্টায় 4 ঘন্টা কারেন্ট থাকে না, আপনি সেচ দিবেন কোত্থেকে? আপনি কিভাবে ফসল ফলাবেন? একটা দেশে ইলেকট্রিসিটি না থাকলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে তার খাদ্যের উপরে এটা এফেক্ট পড়ে শুধু সবখানে। তো এই যে উনি কালকে বললেন যে আমি কিন্তু ধৈর্য ধরে বসেছিলাম, আমি এতদিন শ্রদ্ধাবোধ দেখিয়েছি ওনার প্রতি, উনি কিন্তু কালকে এই শ্রদ্ধাবোধটা ভেঙে ফেলেছে। কেন? উনি অস্বীকার করছেন। একটা হলো যে ভাই দেখো, ওই যে আজকে মেহাদি আমিন বললো যে 17 বছরের প্রবলেম 6 মাসে 5 মাসে তো ঠিক হবে না, একটু ধৈর্য ধরেন। আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা তো সবাই মিলেই আমরা এই অভ্যুত্থান করেছি। তো এই কথাটা কিন্তু ওনার মুখ থেকে আসলে উনি স্ট্রেইট ডিনাই করে দিল যে, এবং এমন ভ্রান্তিকর কথাবার্তা বলে যে ওই হাস্যকর কথাবার্তায় ট্রলিং হয়ে যায়। উনি বলে কি যে একটা বিশাল বিশাল লাইন আছে, হ্যাঁ লম্বা লম্বা লাইন আছে, এক জায়গায় কারেন্ট গেলে ওখান থেকে আরেক জায়গায় গিয়ে মানে 50 কিলোমিটার দূরে গিয়ে আমাকে মনে হয় ঠিক করতে হয়, যার জন্য সময় লেগে যাচ্ছে, 3 দিন পরে কারেন্ট আসছে। এই ব্যাপারটা অনেকটা এইরকম। লাইন ঠিক করলে কারেন্ট চলে, অথচ স্পষ্ট তো পুরো বাংলাদেশে এখন একটা লোডশেডিং এর একটা প্রেসার চলছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আসছি জি সিমিলার কোশ্চেন জনাব হাসিনুর রহমান আপনার কাছে। আমি বলতে চাচ্ছি ওপেন মার্কেট ইকোনমি যেটা বলি আমরা, হয়তো টেকি করে 10 লাখ টন আনে, আমি 10,000 টন আনবো, কেন আমাকে দেবেন না সুযোগটা? আপনারা সেমিনার করেন, ডাকেন সবাইকে, 3 জনে কেন ডাকবেন? সবাই ডাকেন, বহু লোক আছে, গণশুনানি, হ্যাঁ গণশুনানি করেন। রাষ্ট্রীয় সমস্যা, 17 বছরের সমস্যা না, স্বাধীনতার পর থেকেই সমস্যা, কারেন্টের সমস্যা। জি জি, আমি জানি, আমি সেদিকে আমার বোনের বাসায় গেছি, সে গভর্নমেন্ট অফিসিয়াল, রান্না করার স্কোপ নাই, নিয়ে এসে ওই আমাদের কারেন্টের ওইটা